এই যুদ্ধে আসলে কে জিতবে? এই যুদ্ধে কি আমেরিকা ইসরায়েল জিতবে নাকি ইরান জিতবে? নেতানিয়াহুকে খুব খোঁজ পাওয়া যাচ্ছে না। এই দেশগুলোর প্রত্যেকটা দেশে তারা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে সক্ষমভাবে আঘাত এনেছে। ফলে এই দেশগুলো অবাক হয়ে গেছে। সালামু আলাইকুম। ইরানের যুদ্ধ 2 সপ্তাহ পেরিয়ে 3য় সপ্তাহে পদার্পণ করেছে। যুদ্ধ শুরুর সময় অনেকে ধারণা করছিল এই যুদ্ধটা হয়তো সংক্ষিপ্ত সময়ের জন্য হবে। 2025 সালে 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধ যেহেতু এখন পর্যন্ত সমান তালে চলছে, ফলে এই যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এই যুদ্ধে আসলে কে জিতবে? এই যুদ্ধে কি আমেরিকা ইসরায়েল জিতবে নাকি ইরান জিতবে? তো এই প্রশ্ন যখন করছি তখন আসলে আমরা আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটু বুঝতে হবে যে ট্রাম্প আসলে কিভাবে জয়লাভ করে। যেমন গত বছরের 12 দিনের যুদ্ধে ট্রাম্প বলে দিল যে আমরা জয়লাভ করেছি, আমরা ইরানের পরমাণু ধ্বংস করে দিয়েছি, তারা আর আগামী 20-30 বছর পরমাণু ক্ষেত্রে রুখে দাঁড়াতে পারবে না। জাস্ট সে নিজের মতো করে ঘোষণা দিয়ে দিল। তো এই যুদ্ধেও হুট করে যদি ট্রাম্প ঘোষণা দিয়ে দেয় যে আমরা ইরানের সক্ষমতাগুলো ধ্বংস করে দিয়েছি, তাদের মিসাইলের কোনো সক্ষমতা নাই, তাদের দূরপাল্লার ড্রোনগুলোর সক্ষমতা ধ্বংস করে দিয়েছি, আমরাই জয়ী, সব হামলা বন্ধ করে দিয়ে, এভাবে করলে করতে পারে যে কোনো সময়। এটা এক। 2 নম্বর হচ্ছে যে তারা চেষ্টা করবে বা তাদের একটা প্ল্যান থাকতে পারে যে রেজিম চেঞ্জ, যেটা বিভিন্ন দেশে করে বা করেছে আমেরিকা। সরকারি দলের বাহিরের একটা বলয়কে ক্ষমতায় বসানো, এটা দ্রুত করা যায় বিভিন্ন দেশে, বিরোধী দল থাকে। কিন্তু ইরানের ক্ষেত্রে রেজিম চেঞ্জটা অনেক টাফ। কারণ হচ্ছে ইরানের যে সর্বোচ্চ নেতা এবং ইরানের যে সিস্টেম, তাতে এই রিভলিউশনারি গার্ড তাদের নিয়ন্ত্রণে আসলে ইসলামী বিপ্লবের আন্ডারেই আসলে পুরো রাষ্ট্র কাঠামো চলে। এখানে শক্তিশালী কোনো বিরোধী দল নেই। ফলে রেজিম চেঞ্জ এটা শর্ট টার্মে একেবারে ইম্পসিবল বলা যায়। ফলে ট্রাম্পকে এই পথে হাঁটাও শর্ট টার্মের জন্য সম্ভব নয়। তৃতীয় আরেকটি হচ্ছে যে একেবারেই পদাতিক বাহিনী প্রেরণ করে পুরো ইরানের সেনাবাহিনীকে তার সক্ষমতাকে ধ্বংস করে দিয়ে নিয়ন্ত্রণে নেওয়া নিজের, এটা শর্ট টার্মে একেবারেই ইম্পসিবল এবং এটা লং টার্মে যুদ্ধের দিকে যাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইরান একটা বড় দেশ এবং ইরানের 3 পাশ কিন্তু পাহাড় আর জলবেষ্টিত, এক পাশ শুধু স্থল, সেই পাশটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের পাশ দিয়ে। ফলে তাদেরকে জাস্ট 3 দিকে ঘিরে ফেলে একদিক দিয়ে স্থলবাহিনী, এই জায়গাগুলোতে তাদের জন্য রিস্ক হবে এবং এই জায়গায় দ্রুত জয়ী হয়ে আসা আরো টাফ হবে। এই জন্য দেখবেন যে আমরা নেতানিয়াহুকে খুব খোঁজ পাওয়া যাচ্ছে না। ইরানের আবার ড্রোন সক্ষমতা, ইরানের মিসাইল সক্ষমতা একটা টেনশনের ব্যাপার। তারা মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে হামলা করেছে, যে যে দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, তারা সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো এবং জর্ডান, এই দেশগুলোর প্রত্যেকটা দেশে তারা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে সক্ষমভাবে আঘাত এনেছে। ফলে এই দেশগুলো অবাক হয়ে গেছে। আমেরিকার সামরিক ঘাঁটি কেন দেওয়া হয়? তারা নিরাপত্তার জন্য দেয়। কিন্তু সেই জায়গায় যদি হামলা করে ইরান, এটা যদি আমেরিকা যদি এটা রক্ষা করতে না পারে, তাহলে এই জায়গায় আমেরিকার ঘাঁটি দিয়ে তাদের লাভটা কোথায়? এবং ইসরায়েলের সব জায়গায় তারা হামলা করতে সক্ষম। এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং ইরান এখন পর্যন্ত মাঝারি পাল্লার যে ক্ষেপণাস্ত্রগুলো আছে সেগুলো ইউজ করেছে, যেগুলোর মাত্রা 1000 থেকে 1500-2000 কিলোমিটার মধ্যে। কিন্তু ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যেটা 2000 থেকে 3000 কিলোমিটার, যেটা দূরত্ব। তো এই ক্ষেপণাস্ত্রগুলো যদি ইরান ব্যবহার করে তাহলে সে আরো দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা করবে।
এটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এগুলোকে মাথায় রেখেই কিন্তু ইসরায়েল আমেরিকা তাদের পরিকল্পনাগুলো করছে। সেই সাথে এফবিআই, আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই, তারা আশঙ্কা করছে যে ইরানি ড্রোন, কামিকাজ ড্রোন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে। এটা আরো অ্যালার্মিং। আমরা জানি না ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র আছে কিনা বা ড্রোন আছে কিনা। তারা বলছে যে যে কোনো কাছাকাছি নৌবহর থেকে তারা হামলাটা করতে পারে। তো আরেকটা জিনিস দেখেন যে এই মানে যুদ্ধের ব্যয় কিন্তু অনেক ব্যয়বহুল ব্যাপার। ইরানের একটা মাঝারি পাল্লার মিসাইল খরচ হয় $15,000 থেকে $20,000। আর ইসরায়েল বা আমেরিকার তাদের যে মিসাইল, এই এই এটাকে তাদের যে ডিফেন্স সিস্টেম, এই এয়ার ডিফেন্স, এটা তৈরিতে তাদের $1 থেকে $1.5 বিলিয়ন মানে খরচ হয়। ফলে তাদের কিন্তু এক্সপেন্সিভ, তারা অনেক। এই জায়গাগুলোতেও তাদের চিন্তা করতে হচ্ছে। এমনকি হরমুজ প্রণালী একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আমাদের অধিকাংশ আমদানি রপ্তানি হরমুজ দিয়ে চলাচল মানে যায়। হরমুজটা ইরানের নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত আমেরিকা এখানে সুবিধা করতে পারে নাই। আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্প তার মিত্রদের, এমনকি চায়নাকেও এই হরমুজ নিয়ে আসলে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে সম্প্রতি। এটা ফলে যদি এই যুদ্ধ না বন্ধ হয়, হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে তেলের দাম, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। এটাও একটা ফ্যাক্ট। এবং এই যুদ্ধে নৈতিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমেরিকা হয়তো চাইবে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই যুদ্ধে নিয়ে আসার জন্য, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানে হামলা করতে সম্ভবত আগ্রহী হবে না। কারণ হচ্ছে তার দেশের জনগণ চাবে না যে সেই দেশগুলো ইরানে হামলা করুক। কারণ ফিলিস্তিন ইস্যু এখানে গুরুত্বপূর্ণ, ইসরায়েল ইস্যু এখানে গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলোকে মাথায় রেখেই এই যুদ্ধ আসলে লং টার্মের দিকে চলে যাইতে পারে। এবং এই যুদ্ধে আমেরিকার জয়লাভ করা, আমরা যেটা বারবার বলছি, এটা কঠিন হবে। তবে দুই দেশের জন্যই এটা ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেই সাথে এখানে আরেকটা বিষয়ে দাঁড়িয়েছে ইরানের ইতিহাস, ঐতিহ্য, ইরানের জাতিগত যে সত্তা, জাতিগত ইতিহাস। তাদের ইতিহাসই হচ্ছে লড়াইয়ের ইতিহাস, তাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস। সবকিছু মিলেই এই যুদ্ধটা আমেরিকার একটা পতনের কারণও হয়ে যেতে পারে। আমরা জানি না কোন দিকে যায়। আমরা ইরানের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে এভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।